সুপ্রিয় ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে, তবে সেখানে নতুন একটি বিষয় অ্যাড করা হয়েছে সম্পূর্ণ, সেটি হচ্ছে অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস। এটি তোমাদের 6 থেকে নবম শ্রেণী পর্যন্ত তোমাদের ইংরেজিতে অ্যাড করা হয়েছে, অর্থাৎ আজকের ভিডিওটি 6 থেকে 9 পর্যন্ত তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি ইংরেজি সাহিত্যের বাছাই করা গুরুত্বপূর্ণ একটি কবিতা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড। এই কবিতাটি ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন। এখান থেকে প্রথমে আমরা কবিতাটিকে ভালো করে অর্থসহ পড়ব এবং তারপরে এখান থেকে কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার অ্যান্সার দিয়ে দেব। পরবর্তীতে আমরা এখান থেকে যে ফিগার অফ স্পিচ রয়েছে, যেমন সিমিলি, মেটাফোর, ইমেজারি, এইগুলো আলোচনা করব। সর্বশেষ আমি তোমাদেরকে বলে দেব এই কবিতার মেইন থিম এবং সামারি। এবং আরও একটা বিষয় আজকে তোমরা জানবে, সেটি হচ্ছে সিমিলি, মেটাফোর, ইমেজারি কি, এর সংজ্ঞাসহ উদাহরণসহ আজকে বুঝিয়ে দেব। সুতরাং বুঝতেই পারছো যে আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আরও একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, কেননা পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলো আমরা কবিতাটি অর্থসহ পড়ি। দেখো, এখানে প্রথম প্যারা রয়েছে, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড that floats on high over valleys and hills, when all at once I saw a crowd, a host of golden daffodils, beside the lake beneath the trees, ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। এটি হচ্ছে আমাদের কবিতার প্রথম স্ট্যাঞ্জা এবং প্রথম স্ট্যাঞ্জার নিচেই আমি বাংলাটা সংযোজন করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, আমি একলা মেঘের মতো ঘুরছিলাম, যে ভেসে বেড়ায় উপত্যকা আর পাহাড়ের উপরে। হঠাৎ আমি দেখলাম এক বিশাল বাহিনী সোনালি ড্যাফোডিলের। লেকের পাশে গাছের নিচে তারা বাতাসে দোল খাচ্ছিল আর নাচছিল। এরপরের স্ট্যাঞ্জাটা আমরা একটু দেখে নেই। Continuous as the stars that shines and twinkle on the Milky Way, they stretched in never-ending line along the margin of a bay. 10,000 saw I at a glance, tossing their heads in a sprightly dance. এটির বাংলা অর্থটা আমরা একটু দেখে নেই। অবিরাম তারা জ্বলজ্বল করে আকাশ গঙ্গায় তারার মতো, তারা একটানা লাইন হয়ে প্রসারিত ছিল একটি উপসাগরের কিনারা ধরে। এক নজরে দেখলাম 10,000, যারা তাদের মাথা আনন্দে দোলাচ্ছিল। তো দ্বিতীয় স্ট্যাঞ্জা হয়ে গেল, এরপরে আমরা তৃতীয় স্ট্যাঞ্জা দেখে নেই। The waves beside them danced, but they outdid the sparkling waves in glee. A poet could not but be gay in such a jocund company. I gazed and gazed, but little thought what wealth the show to me had brought. এখন আমরা এটির বাংলাটা দেখে নেই। তাদের পাশের ঢেউগুলো নাচছিল, কিন্তু তারা উচ্ছলতার দিক থেকে ঢেউগুলোকে ছাড়িয়ে গিয়েছিল। একজন কবি হয়ে এই মজার সঙ্গ পেয়ে গান না গেয়ে থাকতে পারে না। আমি তাকিয়েই থাকলাম, কিন্তু তখন বুঝিনি এই অদৃশ্য আমার জন্য কত সমৃদ্ধি নিয়ে আসবে। এরপরে আমরা পরের স্ট্যাঞ্জা দেখে নেব। For oft when on my couch I lie, in vacant or in pensive mood, they flash upon that inward eye, which is the bliss of solitude. And then my heart with pleasure fills, and dance with the daffodils. আমরা এর অনুবাদ বাংলাটা দেখে নেই। কারণ যখনই আমি বিছানায় শুয়ে থাকি অলস বা চিন্তাশীল মনের মধ্যে, তারা হঠাৎ ভেসে ওঠে সেই অন্তর্দৃষ্টি জগতে, যা একাকিত্বের আনন্দ
আর তখন আমার হৃদয় আনন্দে ভরে ওঠে আর নাচতে থাকে ড্যাফোডিলের সঙ্গে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের মূল কবিতাটা বাংলা অনুবাদ সহ। এবং তোমাদেরকে আরও একবার মনে করে দিই, এটি হচ্ছে ইংরেজি সাহিত্যের একটি বিখ্যাত কবিতা। কাজে যেহেতু পোয়েমগুলো তোমাদের আনসিন থেকে আসবে, তবে সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে ইংরেজি সাহিত্যের যে বিখ্যাত কবিতাগুলো আছে সেগুলোকে জানা এবং সেভাবেই প্রিপারেশন নেওয়া। তো সেই দৃষ্টিকোণ থেকেই আজকে আমি এই বিখ্যাত কবিতাটি দিয়েছি এখানে। তো এখন আমরা এখান থেকে শর্ট প্রশ্ন এবং এর আনসার দেখে নেব যে এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। তো প্রশ্নগুলো হচ্ছে, দেখো প্রথমেই বলছে, হোয়াট ইজ দ্য স্পিকার কম্পেয়ারিং হিমসেলফ টু ইন দ্য ওপেনিং লাইন। এই যে ওপেনিং লাইনে স্পিকার নিজেকে কিসের সাথে তুলনা করেছে? আনসারটা হচ্ছে, দ্য স্পিকার কম্পেয়ার্স হিমসেলফ টু আ ক্লাউড ইন্ডিকেটিং হিজ সলিটিউড ডিটেচমেন্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। ওপেনিং লাইনে স্পিকার নিজেকে মেঘের সাথে তুলনা করেছেন, যা তার একাকিত্ব এবং পৃথিবী থেকে আলাদা হওয়াকে নির্দেশ করে। এরপরে 2 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেই, হোয়াট ডাজ দ্য স্পিকার সি দ্যাট চেঞ্জেস হিজ মুড। এই স্পিকার কি দেখেছিল যা তার মুডকে চেঞ্জ করে দিয়েছে? আনসারটা হচ্ছে, দ্য স্পিকার সিজ আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস ড্যান্সিং ইন দ্য ব্রিজ হুইচ ব্রিংস হিম জয়। স্পিকার দেখেছিল আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, সোনালী কালারের কিছু একদল ড্যাফোডিল দেখেছিল যেগুলা বাতাসে দুলতেছিল এবং যা তার মনের ভিতরে আনন্দ এনে দিয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেই, হাউ আর দ্য ড্যাফোডিলস ডেসক্রাইবড ইন দ্য পোয়েম। এই কবিতায় ড্যাফোডিলকে কিভাবে বর্ণনা করা হয়েছে? আনসারটি হচ্ছে, দ্য ড্যাফোডিলস আর ডেসক্রাইবড অ্যাজ fluttering and dancing, continuous as the stars, and the tossing their heads in sprightly dance. তো ড্যাফোডিলসকে কিভাবে বর্ণনা করেছে সেটা আমি ইনভার্টেড কমায় লিখে দিয়েছি, তোমরা এভাবেই লিখবে। ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং অর্থাৎ সে দুলতে ছিল। এরপর হচ্ছে কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স, এবং যেগুলো ছিল তারার মতো চলমান, অ্যান্ড টসিং দেয়ার হেডস ইন স্পাইটলি ড্যান্স, এবং যেগুলো তার মাথাকে দোলাচ্ছিল এপাশ ওপাশে এবং দুলতেছিল বা নাচতেছিল। এরপরে 4 নাম্বারটা দেখো, হোয়াট ইফেক্ট ডাজ দ্য মেমোরি অফ দ্য ড্যাফোডিলস হ্যাভ অন দ্য স্পিকার লেটার। হোয়াট ইফেক্ট ডাজ দ্য মেমোরি অফ দ্য ড্যাফোডিলস হ্যাভ অন দ্য স্পিকার লেটার, অর্থাৎ এই স্পিকারের মনের ভিতরে পরবর্তীতে যে ড্যাফোডিলের কোন স্মৃতির প্রভাব পড়েছিল, ড্যাফোডিলের স্মৃতির যে প্রভাব পড়েছিল সেটি কি? আনসারটা হচ্ছে, হোয়েন দ্য স্পিকার ইজ ইন আ থটফুল অর লোনলি মুড। স্পিকার যখনই কোনো চিন্তাশীল বা একাকী মুডে থাকে, দ্য মেমোরি অফ দ্য ড্যাফোডিলস ফিলস হিজ হার্ট উইথ প্লেজার। তখন এই ড্যাফোডিলের স্মৃতি তার হৃদয়ে আনন্দে ভরে দেয়, অ্যান্ড মেক্স হিম ফিল হ্যাপি, এবং তাকে হ্যাপি অনুভব করতে সাহায্য করে। এরপর হচ্ছে দেখো লাস্ট প্রশ্ন যেটা, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই দ্য ফ্রেজ দ্য ব্লিস অফ সলিটিউড। এই যে দ্য ব্লিস অফ সলিটিউড ফ্রেজ দ্বারা স্পিকার কি বুঝিয়েছেন? The phrase "the bliss of solitude" refers to the peaceful joy of the speaker experience when he is alone. এটা বলতে বোঝায় দ্য পিসফুল জয় অফ দ্য স্পিকার, একদম শান্তিপূর্ণ আনন্দ বক্তার মনে বা স্পিকারের মনে যে শান্তিপূর্ণ আনন্দ সেটি এক্সপিরিয়েন্সেস হোয়েন হি ইজ অ্যালোন, এবং এটা কখন ঘটে? যখন সে একাকী থাকে। স্পেশালি হোয়েন রিকলিং বিউটিফুল মেমোরিজ লাইক দ্য ড্যাফোডিলস, বিশেষ করে সে যখন এই যে ড্যাফোডিলের সুন্দর স্মৃতিগুলোকে মনে করে, স্মরণ করে, তখন এগুলো ঘটে। তো এখান থেকে আমরা কবিতাটা জানলাম, তারপরে যে 5টি শর্ট কোশ্চেন এবং তার আনসার দেখে নিলাম। এখন আমরা এখান থেকে যে ফিগার অফ স্পিচ রয়েছে, আইডেন্টিফিকেশন অফ সিমিলি, মেটাফোর অ্যান্ড ইমেজারি, সেটি দেখে নেব। তবে এটি দেখার পূর্বে আমরা জানবো প্রথমে যে আসলে সিমিলি, মেটাফোর বা ইমেজারি কি, কেননা এটি না জানলে কিন্তু তুমি এগুলোকে বুঝবে না। তো প্রথমেই দেখো এখানে রয়েছে সিমিলি। তো আসলে সিমিলিটা কি আমি সংজ্ঞাটা লিখে দিয়েছি। সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু ডিসিমিলার থিংস আর কম্পেয়ার্ড ইউজিং দ্য ওয়ার্ডস লাইক, সাস, অ্যাজ, লাইক। অর্থাৎ সিমিলি হচ্ছে এমন একটা লিটারারি ফিগার বা ফিগার অফ স্পিচ যা কোনো দুইটা বৈসাদৃশ্যপূর্ণ বস্তুর মধ্যে তুলনা করবে এই শব্দগুলো ব্যবহার করে। সেগুলো হচ্ছে কি সাস, অ্যাজ, লাইক। অর্থাৎ সাস, অ্যাজ, লাইকের মতো শব্দ ব্যবহার করে দুইটা আলাদা জিনিসের সাথে যদি তুলনা করা হয় তবে সেইটাকে বলা হয় সিমিলি।
তবে এখানে খেয়াল রাখতে হবে যে সাস, অ্যাজ, লাইক এই শব্দ তিনটা কিন্তু মাস্ট, যে কোনো একটা থাকবেই, না থাকলে কিন্তু আর সিমিলি হবে না। আমরা যদি এইটাকে খেয়াল করি, দেখো এই কবিতা থেকে আমরা যে লাইনটা নিয়েছি সিমিলির, সেটা হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। এইখানে দেখো অ্যাজটাকে আমি বোল্ড করে দিয়েছি, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, অর্থাৎ কবি মেঘের মতো ভেসে বেড়াচ্ছিলেন। এখন দেখো কবি হচ্ছেন একজন মানুষ, আর মেঘ হচ্ছে কি আলাদা একটা বস্তু। মানুষ এবং মেঘের সাথে কি কখনো মিল আছে? মিল নেই। কিন্তু এই দুইটা অমিল বা দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের সাথে তুলনা করা হয়েছে অ্যাজ শব্দটা ব্যবহার করে, অ্যাজ শব্দটা ব্যবহার করে, কাজেই এটি হচ্ছে সিমিলি। আরো একবার সংজ্ঞাটা খেয়াল করো, সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু dissimilar things are compared using the words like such as like। এই such as like শব্দগুলো ব্যবহার করে দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে যদি তুলনা করা হয় তবে সেটা হচ্ছে সিমিলি। আশা করি তোমরা সিমিলিটা বুঝতে পেরেছো। তো এখানে আমরা যে সিমিলি আইডেন্টিফিকেশন করেছি, অর্থাৎ এই লাইনটাকে আমরা কবিতা থেকেই নিয়েছি, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এটি একটি সিমিলির উদাহরণ। এবং এই সিমিলির উদ্দেশ্য কি? দ্য স্পিকার কম্পেয়ার্স হিজ ওয়ান্ডারিং টু এ ক্লাউড ড্রিফটিং থ্রু দ্য স্কাই, অর্থাৎ কবি তার এই যে আনমনে ঘুরে বেড়ানোকে সে আকাশে যে ভেসে বেড়ানো মেঘ, সেই মেঘের সাথে তুলনা করেছেন। এরপরে আরো একটা সিমিলি এখান থেকে রয়েছে, সেটা আমরা দেখে নিই। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন্স। এখানে দেখো কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন্স, এখানেও অ্যাজ শব্দটা আছে, অর্থাৎ এটি দেখে কিন্তু আমরা সহজেই চিনতে পারি যে এটি একটি সিমিলির উদাহরণ। এরপরে এর উদ্দেশ্য কি? দেখো, দ্য ড্যাফোডিলস আর কম্পেয়ার্ড টু স্টার্স, এখানে ড্যাফোডিলকে তারার সাথে তুলনা করা হয়েছে, এমফাসাইজিং দ্য ভাস্ট নাম্বার অ্যান্ড বিউটি, তাদের যে সংখ্যার আধিক্য এবং সৌন্দর্যকে জোর দেওয়ার জন্য। অর্থাৎ ড্যাফোডিল এক জিনিস এবং আকাশের তারকা হচ্ছে আরেক জিনিস, সেই দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে কিন্তু অ্যাজ শব্দটা ব্যবহার করে, এই যে অ্যাজ শব্দটা ব্যবহার করে তুলনা করা হয়েছে, কাজে এটি হচ্ছে সিমিলি। তো আমরা এখান থেকে সিমিলিগুলোকে বুঝলাম। এখন আমরা মেটাফোর কোথায় আছে সেটা নিয়ে আলোচনা করব। তবে তার পূর্বে এখানে আগের মতোই আমি সেই মেটাফোরের সংজ্ঞা দিয়েছি। দেখো, মেটাফোর ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ টু ডিসিমিলার থিংস আর কম্পেয়ার্ড উইদাউট ইউজিং দ্য ওয়ার্ডস লাইক সাচ অ্যাজ। মেটাফোর হচ্ছে দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা বোঝাবে, কিন্তু লাইক, সাচ, অ্যাজ এই শব্দগুলো থাকবে না। খেয়াল করো, সিমিলিতে কিন্তু আমাদের এই শব্দগুলো অপরিহার্য ছিল, অর্থাৎ এই সাচ, অ্যাজ, লাইক এটা থাকবেই মাস্ট, কিন্তু মেটাফোরে কিন্তু তুলনা ঠিকই বোঝাবে দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে, কিন্তু লাইক, সাচ, অ্যাজ এই শব্দগুলো থাকবে না। খেয়াল করো কিভাবে। আমরা এখানে এক্সাম্পল দিয়েছি, দেখো, হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রোট, দ্য স্পিকার কম্পেয়ার্স দ্য সাইট অফ দ্য ড্যাফোডিলস টু এ ফর্ম অফ ওয়েলথ, অর্থাৎ তিনি যে ড্যাফোডিল দেখেছেন সেইটাকে তুলনা করেছেন সম্পদের সাথে। কিন্তু দেখো, তুলনা কিন্তু দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে হয়েছে, কিন্তু এইখানে কিন্তু এই যে লাইক, সাচ, অ্যাসের মতো কোনো শব্দ নেই। সিগনিফাইং দ্য ইমোশনাল রিচনেস অ্যান্ড মেমোরি ব্রিং সেম। এরপরে দেখো, তো আশা করি তোমরা মেটাফোরটাকে বুঝতে পেরেছো। মেটাফোর আর সিমিলি দুইটাই কিন্তু বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা বোঝাবে, কিন্তু পার্থক্য হলো সিমিলিতে সাচ, অ্যাজ, লাইক শব্দগুলো ব্যবহার করা হবে, কিন্তু মেটাফোরে সাচ, অ্যাজ, লাইক শব্দগুলো থাকবে না। এরপর আমরা দেখে নেব ইমেজারি। ইমেজারি কি? ইমেজারি ইজ আ লিটারি ডিভাইস দ্যাট uses descriptive language to create vivid mental picture in the mind of the readers. ইমেজারি হচ্ছে এমন এক ধরনের বর্ণনামূলক ভাষা যা পাঠকের মনে এক ধরনের চিত্রকল্প সৃষ্টি করে। সাপোজ ধরো, তুমি যদি কোনো একটা গল্প পড়ো, অনেক সময় দেখবা যে সেই গল্পে তুমি যা পড়ছো সেটা কিন্তু তোমার মনস্পটে ভেসে ওঠে, আনইনটেনশনালি মনে হয় যেন তুমি সেরকম একটা ছবি দেখতেছো। এই যে চিত্রকল্পটা মনের ভিতরে ভেসে ওঠা, এইটা কিন্তু মূলত ইমেজারি। তো দেখো, এখান থেকে আমি কিছু উদাহরণ দিয়েছি। আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস বিসাইড দ্য লেক, বিনিথ দ্য ট্রিজ, ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে ইমেজারি। অর্থাৎ এখানে বলেছেন তিনি একদল যে গোল্ডেন ড্যাফোডিল দেখেছেন গাছের নিচে, পাহাড়ের নিচে, সেগুলো কি বাতাসে দুলতেছিল। এখন এই লাইনটা যখন আমরা পড়ি তখন আমাদের চোখের সামনে কিন্তু সেরকম হলুদ এক ধরনের ফুলের ছবি ভেসে ওঠে।
এইটাই হচ্ছে মূলত ইমেজারি। যদি ইমেজারির অনেকগুলো ভাগ আছে সেগুলো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব না, আমার অন্য আরেকটি ভিডিওতে সেটি আলোচনা করা আছে, তোমরা চাইলে এই চ্যানেল থেকে দেখে নিতে পারবে। তো দেখো এই ইমেজারির উদ্দেশ্য কি আসলে, এখানে বলা হয়েছে দ্য ভিভিড ডিসক্রিপশন আপিলস টু দ্য সেন্স অফ সাইট, এটা আমাদের যে দেখার অনুভূতি সেটি জায়গায়, ইভোকিং দ্য বিউটি অফ দ্য ন্যাচারাল সেন্স। একদম সহজভাবে বলতে গেলে যে সকল লাইন বা লেখা পড়লে আমাদের মনের মাঝে একটি চিত্রকল্প ভেসে ওঠে সেটি হচ্ছে মূলত ইমেজারি। এরপর এখানে আরো একটি ইমেজারি আমি অ্যাড করেছি, দেখো 10,000 saw I at a glance, এক দৃষ্টে আমি দেখেছিলাম 10,000 টসিং দেয়ার হেডস ইন স্পাইটলি ড্যান্স, তারা তাদের মাথাকে দুলাচ্ছিল এদিক থেকে ওদিকে এবং আনন্দে নাচছিল। এটাও হচ্ছে যখন এই লাইনটা আমরা পড়ি তখন কিন্তু আমাদের মনের মাঝে এক ধরনের হলুদ ফুলের ছবি ভেসে ওঠে যেটা কি তার বাতাসে দুলতেছে। তো এটি হচ্ছে মূলত ইমেজারি। তো তোমরা ইমেজারি কি সেটিও জানলে এবং এই কবিতায় কোথায় ইমেজারি আছে সেটিও তোমরা জেনেছো। তো আশা করি এই ফিগার অফ স্পিচ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এখন আমরা এখান থেকে দেখে নেব এই কবিতার যে মেইন থিম রয়েছে সেই মেইন থিম এবং সামারিটা দেখে নেব। তো দেখো প্রথমে মেইন থিম নিয়ে আলোচনা করব। দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য আপলিফটিং অ্যান্ড হিলিং পাওয়ার অফ নেচার। এই কবিতার মূল থিং হচ্ছে প্রকৃতির যে একটা নিরাময় ক্ষমতা রয়েছে সেটি, অর্থাৎ মানুষের যদি মন খারাপ থাকে সে যদি প্রকৃতির দিকে তাকায়, নদীর কাছে যায়, ফুলের কাছে যায়, তবে কিন্তু তার মনটা ভালো হয়ে যায়। তো এই কবিতার মেইন থিমটাই হচ্ছে সেটি, প্রকৃতির যে একটা হিলিং পাওয়ার রয়েছে, মানুষকে মনকে সুস্থ করার যে একটা ক্ষমতা রয়েছে সেটি হচ্ছে এটির মেইন থিম। দ্য সাইট অফ দ্য ড্যাফোডিলস ব্রিংস জয় অ্যান্ড কমফোর্ট টু দ্য স্পিকার। এই ড্যাফোডিলের দৃশ্য কবির মনে কি আনন্দ এনেছিল। ইভেন হোয়েন হি ইজ অ্যালোন অ্যান্ড ফিলিং লোনলি, এমনকি যখন সে একা থাকতো এবং একাকী নিঃসঙ্গতা সে অনুভব করত। নেচার প্রোভাইডস সোলাস অ্যান্ড ক্যান ট্রান্সফর্ম আ পার্সনস মুড বাই কানেক্টিং দেম টু সামথিং লার্জার দ্যান দেমসেলস। বলছে প্রকৃতি মানুষকে সান্ত্বনা দিতে পারে এবং মানুষের মনের যে দুঃখ আছে, মানুষের মনের যে মুড আছে সেই মুডটাকে কিন্তু তারা সেন্স করে দিতে পারে। অর্থাৎ মূল কথা হচ্ছে যখন আমাদের মন খারাপ থাকে তখন কিন্তু প্রকৃতি আমাদের সেই মনের সুস্থতা দান করে। এটি হচ্ছে মেইন থিম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই কবিতার একটি সামারি দেখে নেব। In I Wandered Lonely as a Cloud, the speaker describes a moment when he felt lonely and detached. Wandering like a cloud in the sky, suddenly he came across a field of golden daffodils by a lake, dancing joyful in the breeze. The beauty and lovely movement of the flowers filled the speaker with happiness. Although he did not immediately realize the impact of this sense, the memory of the daffodils stayed with him. Later, when he feels pensive or lonely, recalling the sight of the daffodils brings him great joy and makes his heart dance with them. Through this poem, Wordsworth expresses how nature has the power to lift the human spirit and bring lasting happiness. খুবই অত্যন্ত প্রাঞ্জল ভাষায় লেখা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে বলা হয়েছে এই যে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এই কবিতায় তিনি বর্ণনা করেছেন এমন একটা মুহূর্তকে তিনি বর্ণনা করেছেন যখন কি তিনি একাকী অনুভব করছিলেন এবং মেঘের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। তারপরে তিনি কিছু ড্যাফোডিলস দেখলেন, যেগুলো দেখে যে ড্যাফোডিলসগুলো আনন্দে দুলতেছিল বাতাসে, এবং এটা দেখে কবির মনেও কি আনন্দের সঞ্চার হলো, তার হৃদয়টা আনন্দে ভরে গেল। যদিও তিনি তাৎক্ষণিকভাবে তার গুরুত্ব বুঝতে পারেননি, কিন্তু যখনই তিনি পরবর্তীতে একাকী ছিলেন, তার মন খারাপ ছিল, তার মনের ভিতরে কষ্ট ছিল, তখন কিন্তু এটা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন এর গুরুত্ব, এবং সেই তার ড্যাফোডিল দেখার যে একটা স্মৃতি, সেই স্মৃতি কিন্তু পরবর্তীতে তার মনকে ভালো করে দিয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের কবিতা থেকে যে আমাদের ভিডিও সেটি। তো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছো এবং তোমাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি তোমাদের এবছরই নতুন এই যে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস অ্যাড করা হয়েছে তোমাদের সিলেবাসে। তো এভাবে আমরা পর্যায়ক্রমে ইংরেজি সাহিত্যের আরও যে বিখ্যাত কবিতাগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।